ফ্যাসিবাদী গোষ্ঠী এবং প্রতিবেশী দেশ ভারত পাহাড়ে অশান্তি সৃষ্টি করছে এবং সেখানে উস্কানি দিচ্ছে, এই মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী। রাজনৈতিক নেতৃবৃন্দ এই অস্থিরতার পেছনে ষড়যন্ত্র দেখছেন। একই সঙ্গে বাংলাদেশে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গোৎসব অনুষ্ঠিত হচ্ছে, দুর্গাপূজা, সেটিকে ঘিরেও কঠোর নিরাপত্তা ব্যবস্থা রয়েছে, সেটিকে ঘিরেও নানা ষড়যন্ত্রের শঙ্কা, নাশকতার আশঙ্কা, এই বিষয়গুলোর শঙ্কা বরাবরের মতো থেকে যায় এবং এই কোনো ধরনের ঘটনা ঘটিয়ে সেটি থেকে স্বার্থান্বেষী মহল ফায়দা লুটতে চায়, সেটির আশঙ্কায় থাকেন যেই সরকার ক্ষমতায় থাকে সেই সরকার। একই সঙ্গে দেশবাসীও শঙ্কায় থাকেন যে এই ধরনের ঘটনা ঘটিয়ে দেশের পরিস্থিতি কোন দিকে নিয়ে যায়। একই সঙ্গে রাজনৈতিক যে বাহাস চলছে, পিআর সিস্টেম, সামনে নির্বাচন কীভাবে হবে, জুলাই সনদের ভিত্তিতে নির্বাচন হবে কিনা, এই ধরনের নানা বিষয় নিয়ে রাজনৈতিক নেতৃবৃন্দ বাহাসে লিপ্ত আছেন। সব মিলিয়ে আজকে আমরা কথা বলতে চাই পাহাড় সমতলের যে অস্থির রাজনীতি সেটি নিয়ে। আরআইসিএল স্টিল জনতন্ত্র গণতন্ত্রে আপনাদের সঙ্গে আছে শেখ জায়েদ। তিনজন অতিথি আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন। স্টুডিওতে পরিচয় করে দিচ্ছি। ঠিক আমার ডান পাশে আছেন মাওলানা আহমদ আলী কাসেমি, সিনিয়র নায়েবে আমির, খেলাফত মজলিস ও হেফাজতে ইসলাম, স্বাগত আপনাকে। মাঝখানে আছেন আমার ডান পাশেই জনাব মোশাররফ আহমদ ঠাকুর, বিএনপি নেতা এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, আপনি একজন, আপনাকেও স্বাগত জানাই আমাদের আয়োজনে আসার জন্য। একেবারে সর্বডানে আছেন অধ্যাপক আশরাফ আলী আকন, প্রেসিডিয়াম সদস্য, ইসলামী আন্দোলন বাংলাদেশ, আপনাকেও স্বাগত জানাই। তিনজন অতিথির সঙ্গে পরিচয় করে দিচ্ছি, আপনাদেরও নিশ্চয়ই পরিচিত এই তিনজন। কথা বলতে চাই পাহাড়ের যে অস্থির পরিস্থিতি। আজকের দিনটি মোটামুটি শান্ত গেছে। কি বক্তব্য দিয়েছে সরকার সেটি একটু বলার চেষ্টা করেছি এবং স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন কিছু সন্ত্রাসী পাহাড়ের উপর থেকে গুলি চালাচ্ছে, সেখানে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা আছেন। পরিস্থিতি আজকের যেটি বলেছেন যে নিয়ন্ত্রণে আছে। খাগড়াছড়িতে যেসব পর্যটকরা আটকা পড়েছিলেন তাদেরকে নিয়ে সেনা প্রহরায় নিরাপদে পৌঁছানো হয়েছে। পাহাড় পরিস্থিতি নিয়ে জনাব আশরাফ আলী আকন, আপনার বিশ্লেষণ একটু জানতে চাই শুরুতেই। ধন্যবাদ সঞ্চালক সাহেবকে, ধন্যবাদ আমার সহ আলোচকবৃন্দ, শ্রোতা মণ্ডলী, সালাম আলাইকুম। পাহাড় সমতলের দ্বন্দ্ব এটা দীর্ঘদিনের, এটা নূতন কিছু না। এটা দীর্ঘদিনের পুঞ্জীভূত একটা বিস্ফোরণ মাঝে মাঝে ঘটে। এটা পাকিস্তান আমলে মানবন্ধ লারমা সম্ভবত উনি 3 পার্বত্য জেলা নিয়ে একটা আসন ছিল, সে আসনের উনি স্বতন্ত্র এমএনএ হয়েছিল। উনি পাকিস্তান ভাঙ্গনের বিরুদ্ধে ছিল, মানে পাকিস্তান স্বাধীন হোক এটা উনি চান নাই। উনি তখন স্বাধীনের পরে চলে গেলেন পাকিস্তানে, ওইখানেই তার মৃত্যুবরণ হয়েছে। এখন এই সন্তু লারমার বোধহয় দাদা নাকি ইত্যাদি, মানবেন্দ্র লারমা। তখন তারা চীন যেহেতু পাকিস্তানকে সমর্থন করেছে, আর চীন যেহেতু একটা বৌদ্ধ রাষ্ট্র, সেই হিসেবে ওরাও বুদ্ধিস্ট হিসাবে, চাকমারা তো বুদ্ধ, অনেকটাই বুদ্ধ ধর্মাবলম্বী, এই হিসেবে ওদের সাথে একটা ভালো সম্পর্ক ছিল। দেশ স্বাধীনের পরে শেখ মুজিবুর রহমান সাহেব উনি এক ভাষণে বললেন, উপজাতি বলতে কিছু থাকবে না, এদের সব এক জাতি, বাঙালি, তোমরা সব বাঙালি হয়ে যাও। এই বাঙালি ঘোষণা দেওয়ার সাথে সাথে ওদের মধ্যে একটা আলোড়ন সৃষ্টি হয়। ওরা মনে করছে যে আমাদের বোধহয় জাতিসত্তা শেষ করে দেবে এই বাঙালি পরিচয় দেওয়ার কারণে। ওরা যে একটা নিরীগোষ্ঠী, চাকমা, মারমা, তারপরে মুরং, এই কতগুলো যারা আছে, এখান থেকে কিন্তু দ্বন্দ্বের সূত্রপাত হয়। সেখান থেকেই তারা গোপনে গোপনে তারা বাঙালিদের প্রতি আন্দোলন শুরু করে, সশস্ত্র হামলা শুরু করে। এইটা টের পাওয়ার পরে জিয়া রহমান সাহেব যখন ক্ষমতা আসলেন, তখন ওদের সাথে অনেক যোগাযোগ, কথাবার্তা ওনারা বলার চেষ্টা করেছেন, আপোষ করার চেষ্টা করেছেন, কিন্তু তারা আপোষ মানে নেই। তখন কিন্তু জিয়া রহমান সাহেব এই যে সেটেলার বাঙালিদেরকে ওদের ওই পার্বত্য চট্টগ্রামে ঢুকানো, তখন বোধহয় ছিল 3 একর জায়গা করে দেওয়া, 3 একর, যে যাইতো তাকে 3 একর জায়গা দিত। এভাবে কিন্তু সেটেলার উনি করেন,
এবং আর্মি ক্যাম্প করেন, আর্মি ক্যাম্প, এটা জিয়া রহমান থেকে শুরু হয়। তো এরপরে যখন জিয়া রহমান সাহেবের ইন্তেকালের পরে এরশাদ সাহেব আসলেন, এরশাদ সাহেব আসার পরে উনি দেখলেন যে না, বাঙালির আছে ঠিকই, কিন্তু তাদের তাহজিব তামদ্দুন এইটা বাস্তবায়নের জন্য, বিস্তার লাভ করার জন্য উনি মসজিদ মাদ্রাসা করলেন। এটা এরশাদ সাহেব করলেন। বিভিন্ন মোড়ে 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 আপনি দেখবেন যতগুলো মসজিদ সবগুলো এরশাদ সাহেবের আমল হয়েছে। তো সেখানে তাদের যে এটা ছিল, এটা সূত্রপাতটা হয়েছে, আন্দোলনটা হয়েছে যখন ওই যে আপনার কি বলে কাপ্তাই হ্রদ, যেটা আমাদের পানি বিদ্যুৎ কেন্দ্র, ওই বাদ দেওয়ার কারণে ওদের যে রাজার যে জমিদারি যেই ছিল নিচতলা, ওইটা পানিতে তলাই যায়। অনেক অনেক চাকমা উপজাতিরা ওই উপরে উঠে যায়, ওই তাদের পানির তলায় গেল। এখান থেকে মোটামুটি সূত্রপাত, এবং যখন সেটেলার নিল তখন আরও একটা দ্বন্দ্ব শুরু হলো যে আমাদের এই যে এটা আমাদের উত্তরাধিকার সূত্রে পাওয়া এই পার্বত্য অঞ্চলটা, এটা আমাদের স্বায়ত্তশাসিত, এটার জন্য বাঙালির বোধহয় ভাগ বসাইতে আসছে। তখন থেকে ওদের আন্দোলনটা আরও জোরদার। এবারের ঘটনা যেটা ধর্ষণ কাণ্ডের একটা অভিযোগ তুলে, এখন দর্শন কাণ্ড এরকম তো বিভিন্ন সময় বিভিন্নভাবে হয়। দর্শন কাণ্ডের সেখানে গ্রেপ্তার করা হয়েছে, আরও 2 জন বাকি, সেই 2 জনকে গ্রেপ্তার করার জন্য বলছে, তারা বলছে সময় লাগবে একটু। এর আগে একটা হুন্ডায় একটা লোক মারা গেল, তার আবার ওই মৃত্যুবার্ষিকী পালনের জন্য আরেকটা, মানে সুতানাতা এরকম দিয়া নানান রকমের ঝামেলা তারা সৃষ্টি করে রাখছে। তারপরে আওয়ামী লীগ আমলে এই যে শেখ হাসিনার সময় এই যে শান্তি চুক্তি হইল, সেই চুক্তিটাও তো অনেকটা বাঙালি সমতল বাসীদের জন্য একটা বৈষম্য, এটা করা যায় না। এই চুক্তিটাই তো একটা বৈষম্য চুক্তি। কিন্তু এই চুক্তি শেখ মুজিব যেখানে উপজাতি স্বীকার করে নাই, সেইখানে তাদেরকে এইভাবে স্বায়ত্তশাসিত লিখিত না, কিন্তু মৌখিকভাবে কিন্তু স্বায়ত্তশাসন হয়ে গেছে। সেখানে আপনার পার্বত্য চট্টগ্রামে আপনি জমি কিনতে গেলে তাদের পারমিশন লাগবে, তাদের পারমিশন লাগবে, ব্যবসা করলে চাঁদা লাগে। হ্যাঁ, চাঁদা লাগে। আর ওরা যখন এই আমার সমতল ভূমিতে এই ঢাকায় বাড়ি কিনবে তারা, চাকমারা, তাতে কিন্তু কেউ পারমিশন লাগবে না। এই চুক্তি কিন্তু করেছেন তারা, আরও অনেক কিছু চুক্তি করেছেন। কাজে এই জন্যে এই সমতল ভূমির এই দ্বন্দ্বটা এটা নূতন নয়, এটা দীর্ঘদিনের। পাহাড়ের আমি মনে করি এই দ্বন্দ্ব নিষ্পত্তির জন্য একটা জাতীয় ঐক্যমত্য দরকার। একটা দল এটার পক্ষে সম্ভব না। এরকম একটা সংকট সমাধানে সবাই দলীয়ভাবে চেষ্টা করছে, কিন্তু আমি মনে করি যে সর্বদলীয় একটা বৈঠক ডেকে একটা সংলাপ করে ওদের এই সমস্যার সমাধান কীভাবে করা যায়, এই ধরনের একটা সিদ্ধান্ত নিলে আমার মনে হয় একটা স্থায়ী সমাধান হতে পারে। ধন্যবাদ আপনাকে। মোশাররফ আহমেদ ঠাকুর, গৃহযুদ্ধের উস্কানি বা আওয়ামী লীগ, শেখ হাসিনা ভারত থেকে বসে ষড়যন্ত্র করছেন, ভারতীয় সরকার ষড়যন্ত্র করছে, এমন কথা বলছে সরকার। আপনার দৃষ্টিতে কি মনে হয় আসলে পাহাড়ের যে হঠাৎ করে উত্তপ্ত হয়ে ওঠা, একটা দীর্ঘ সময় ধরে মারামারি হওয়া, প্রাণহানি হওয়া, এই সময়ে এসে? ধন্যবাদ আপনাকে, আপনার দর্শক শ্রোতা, আমার দুই পাশে 2 বিশিষ্ট আলেম, বিজ্ঞ আলোচক। পার্বত্য চট্টগ্রামের বিষয়টা আশরাফ ভাই যেটা বলেছেন, একটু সংশোধনী আছে। সংশোধনীটা হলো যে 1953 সাল থেকে 1971 সাল পর্যন্ত যিনি রাজা ছিলেন চাকমা, তার নাম হচ্ছে রাজা ত্রিদিব রায়। 1971 সালের নির্বাচনে মানবেন্দ্র নারায়ণ লারমা, এখন যে সন্তু লারমা আমরা নাম শুনি, তার বড় ভাই, তিনি 70 সালে উনি এমএনএ হন, ন্যাশনাল লেজিসলেটিভ অ্যাসেম্বলি বা ন্যাশনাল অ্যাসেম্বলি, মেম্বার অফ ন্যাশনাল অ্যাসেম্বলি, এমএনএ। তো 1972 সালে আমাদের সংবিধান যে গণপরিষদ, যেটা সাংবিধানিক পরিষদ বা গণপরিষদের আলোচনায় মানবেন্দ্র নারায়ণ লারমা তিনি দাবি করেন যে আমরা বাংলাদেশের নাগরিক, আমরা বাংলাদেশের উন্নয়নের পক্ষে, আমরা বাংলাদেশের জাতিসত্তার সমস্ত কিছুর বিকাশের পক্ষে, কিন্তু আমরা বাঙালি নই। আমরা লারমা, মারমা, চাকমা, কুকি, রাখাইন, গারো, খাসিয়া, এইরকম 37টা উপজাতি আছে। এই 37টা উপজাতির জাতিসত্তা, উপজাতি হোক বা নৃগোষ্ঠীর যে সত্তা আছে, এই সত্তাটা আপনি এই নিউ কনস্টিটিউশন যে ফ্রেম করতেছেন, এইটাতে আপনি স্বীকার করেন, স্বীকৃতি দেন। এইটা নিয়ে যখন হলো
ভাই যেটা বলছেন একান্তই সঠিক একেবারে। উনি শেখ মুজিবুর রহমান পার্লামেন্টের যে রীতিনীতি আছে এটা ভঙ্গ করে তিনি বললেন যে তোরা সবাই বাঙালি হয়ে যা। তোরা শব্দটি এইভাবেই আছে ইয়াতে কি বলে কার্য বিবরণীতে। তো তারপরে 1973 সালে এরা শান্তি বাহিনী গঠন করে এবং শান্তি বাহিনীর ফর্মেশনটা হয়। তো জিয়াউর রহমান একটা আপোষ ফর্মুলা আনলেন প্রথমেই। আপোষ ফর্মুলাটা হলো কি যে আমরা সবাই বাংলাদেশ, আমাদের সহস্র বছরের শ্রেষ্ঠ অর্জন বাংলাদেশ, এই আমরা সবাই বাংলাদেশের নাগরিক, আমরা সবাই বাংলাদেশি। ঠিক আছে, যেমন আমি আশরাফ ভাই, মৌলানা সাহেব, আমরা একজন বাংলাদেশি বাঙালি মুসলমান, বাংলাদেশি বাঙালি হিন্দু, বাংলাদেশি চাকমা বৌদ্ধ। তাহলে বাংলাদেশি হলে তো আর কারো স্বীকৃতির কোনো সমস্যা হলো না। কিন্তু বাই দিস টাইম আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র তারা এই খেলার মধ্যে তারা ঢুকে যায়, এদের জাতিসত্তার এই ঝামেলাটা এবং এখনো তারা আছে। আমি অত্যন্ত খোলামেলাভাবে বলতে পারি শান্তি বাহিনীর সমস্ত ক্যাম্প, এই যে খাগড়াছড়ির ওই পাশে মিজোরাম অ্যান্ড আদার্স, এরা সবগুলি ক্যাম্প ছিল ওই ভারতে। তো আমার এখন আসুন যে আমরা জাতীয় ঐক্য ইন্টিগ্রিটির হিসাবে আমরা যে ফর্মুলাটা দিলাম বাংলাদেশি জাতীয়তাবাদ, এটা কিন্তু এখন আর কেউ পাল্টাতে পারেনি। তো সেইখানে শেখ হাসিনাকে একটা ভূতে পাইল। ভূতে পাওয়াটা কি শয়তান ইবলিসে পাইল যে আপনি যদি এদের সাথে একটা শান্তি চুক্তি করে ফেলেন তাহলে আপনি শান্তিতে নোবেল পাবেন। তার এটা জানেন, আপনিও জানেন, সাংবাদিক মহলে আলোচনা আছে কারা এটা করত, বুরহান কবিরারা। তো এরা তাকে দিয়ে যেটা করালো, পৃথিবীর সকল শান্তি চুক্তির মধ্যে দেখবেন একটা অর্ডারে আর্মিকে উঠিয়ে নেওয়া হয় না। বলা হয় যে আমি এই 6 মাস দেখব, 6 মাস পরে আমি আস্তে আস্তে 10% উঠাবো, আমি আর 1 বছরের মাথায় 20% উঠাবো, আমি 2 বছরের মাথায় 100% উঠাবো যদি পরিস্থিতির উন্নতি হয়। শেখ হাসিনা এটি একবারে উঠিয়ে আনলেন এবং শেখ হাসিনা যে শান্তি চুক্তিটা করলেন, আমরা লং মার্চ করেছিলাম খাগড়াছড়ি পর্যন্ত 97 সালে, আপনার মনে আছে কিনা, যে তিনি বললেন যে আমরা কেউ কোনো বাঙালিরা, বাংলাদেশি বাঙালিরা গিয়া ইয়েতে পাহাড়ে জমি কিনতে পারবে না, কিন্তু একজন পাহাড়ি বাংলাদেশের যে কোনো জায়গায় বরিশালেও সিলেটেও কোনো জায়গা কিনতে পারবে। এটা তো রীতিমতো জাতীয় স্বার্থের বিরোধী, একটা ন্যাশনাল ইন্টিগ্রিটির স্বার্থে, ইন্টিগ্রিটির বিরুদ্ধে গিয়ে উনি এই চুক্তিটা করলেন। এই চুক্তিটা বাস্তবায়ন ছিল না। তো এই জন্য এটাকে আজকে এ পর্যন্ত এটা সমাধান আর হয় নাই। তো এই জন্য আমি আপনাকে বলছি যে আমার একটা আইডিয়া বলি, আমি আইডিয়াটা হচ্ছে আমরা সকল রাজনৈতিক দলগুলি জাতীয় ঐক্য, ন্যাশনাল ইউনিটি অ্যান্ড ইন্টিগ্রিটির প্রশ্নে, জাতীয় ঐক্য এবং অখণ্ডতার প্রশ্নে আমি মনে করি সবার ঐক্য আছে, কারো কোনো দ্বিমত নাই। আমরা সেই ক্ষেত্রে পাহাড়ের যে মানুষ আছে, আমাদের বন্ধু আছে, প্রচুর পাহাড়িরা এখন, এই যে আপনি যদি আমাদের রাস্তার ওই পারে যান নদ্দাতে, আপনি দেখবেন 30% আমাদের সহকর্মীরা আছে, আমরা সহকর্মীরা আছে। আমরা এদেরকে বুঝাতে পারি যে ভাই তোমরা যে কাজটা নিয়ে শুরু করছিলা, যে যে তোমাদের যে সত্তার স্বীকৃতি, যে এইটা তো আমরা দিয়েছি, বাংলাদেশি জাতীয়তাবাদের মধ্যে ইউ আর ইনক্লুডেড। আমরা এইটা আমার মনে হয় আমরা বুঝাতে আমরা সক্ষম হই নাই, এইটা বোঝানো দরকার তাদের সাথে। আর এদেরকে যে যারা এখানে সশস্ত্র গোষ্ঠী সবসময় জানেন যে চাঁদা এবং ডাকাতি এগুলোর উপর, অপকর্মের উপর বেঁচে থাকে, এদেরকে ওই গোষ্ঠীগুলোর কাছ থেকে এদেরকে আলাদা করা দরকার। এবং আমরা পার্শ্ববর্তী রাষ্ট্রের সাথে আমি মনে করি এটা নিয়ে একটা আলোচনা হতে পারে। এবং আমি আপনাকে বলি, আমি যা বলতে পারি স্বরাষ্ট্রমন্ত্রী কিন্তু তা বলতে পারেন না। স্বরাষ্ট্রমন্ত্রী যা বলতে পারেন আমার চিফ অ্যাডভাইজার মাননীয় প্রধান উপদেষ্টা তা বলতে পারেন না। আমি মনে করি যে স্বরাষ্ট্র উপদেষ্টাকে আরও দায়িত্বের সাথে তিনি কথা বলবেন, কথা বলে একটা রাজনৈতিক দলগুলির সাথে তিনি বসতে পারেন, এই মুহূর্তে বসে আলোচনা করেন যে আমাদের পলিসিটা কি হতে পারে। আমরা তো পার্বত্য চট্টগ্রামের এইটা সমাধান চাই। জি জি, আমার বক্তব্যটা এইরকম। এইটা এদেরকে ভাই হিসাবে আমরা এতদিন তো আমরা জাতিসত্তার এদের স্বীকৃতি দিয়েছি, এদের উপজাতিসত্তার নৃগোষ্ঠীর সত্তার স্বীকৃতি দিয়েছি। এদেরকে আমরা এবং তারা এইটা না বলে আমরা সবাই আমাদের মধ্যে
তাদের ইনক্লুশন দরকার, অন্তর্ভুক্তি দরকার। এই অন্তর্ভুক্তির একটা প্রসেস, একটা প্রক্রিয়া আমাদেরকে আবিষ্কার অন্তত বের করতে হবে। জি জি, এইটা হচ্ছে আমার। ধন্যবাদ আপনাকে যারা মাওলানা আহমেদ আলী কাসেমি। প্রশ্নটা ওনাকেও করেছিলাম, সেটি হচ্ছে এই ষড়যন্ত্রটা আছে কিনা, যে রাজনৈতিক ষড়যন্ত্র বা কিছু ঘটলে সেটাকে টেনে একটু বড় করা, দেশকে অস্থিতিশীল করা, এটা আপনি দেখতে পান কিনা? বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সঞ্চালক সহ আমার সহ আলোচকবৃন্দ, সম্মানিত দর্শক শ্রোতা, আমাদের দুইজন আলোচক মানে পার্বত্য চট্টগ্রাম ব্যাপারটাকে ওনারা সুন্দরভাবে, আমি এইদিকে মনে করেন আলোচনার দিকে না যাওয়াই ভালো, ওনারা জিনিসটা বুঝাইতে পারছেন। আমি যদি এক শব্দে বলি, সেটা হলো যে দেশের মানচিত্রের ভিতরে যে যেই ধর্মের হোক বা যে যেই হোক, যে জাতির হোক, তাদের সবার সব জায়গায় সমান অধিকার, সবার সব জায়গায় সমান অধিকার, এটা আমরা মনে করি। যেটা আমাদের আলোচকরা বলছেন যে পাহাড়ে আমরা গেলে তাদের অনুমতি লাগবে, আর তারা আমাদের এলাকায় বা ঢাকা বিভিন্ন জায়গায় আসলে অনুমতি লাগবে না, এই ধরনের অবস্থানটা আমাদের না হওয়া উচিত। দ্বিতীয় হলো যে এখন যে জিনিসটা আপনি বলছেন, আপনি জানেন যে 2024-এ এই পতিত সরকার যে এখন ভেগে ইন্ডিয়া চলে গেছে, এখন এই যে কোনো ইস্যুতে দেশকে একটা অস্থির করার ষড়যন্ত্র, এটা তদন্ত সাপেক্ষে, যে আসলে ষড়যন্ত্র কিনা এটা আমরা শুধু বইলা দিলেই হবে না। যদি আমি দেখলাম যে মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা যখন বললেন, আমার মনে হয় যে স্বরাষ্ট্র উপদেষ্টার তো হাত অনেক লম্বা, তার অধীনে তো অনেক সংস্থা আছে যারা তাকে তথ্য দিয়ে সহযোগিতা করবে। সুতরাং মনে করি যে ওনার কথা যদি তথ্য ভিত্তিক হয়, যে আমরা এই পার্বত্য চট্টগ্রামের এই লোকদেরকে দিয়ে, আদিবাসী বা যেটা বলেন তাদেরকে দিয়ে যদি দেশে একটা বিশৃঙ্খলা তৈরি করে, তাহলে আমাদের যে আশরাফ আলী আখন ভাই যে কথাটা বলছেন, এটাকে আমি পুরো সমর্থন। সেটা হলো যে আপনার এই মুহূর্তে প্রধান উপদেষ্টার প্রয়োজন, যে দেশের মানে সার্বভৌমত্বের ব্যাপারে, দেশের অখণ্ডতার ব্যাপারে আমরা সবাই এক, এই জন্য সকল রাজনৈতিক দলকে ডাকা তার প্রয়োজন। কারণ এই ব্যাপারে আমাদের কোনো ভিন্ন মত নাই। হ্যাঁ, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য, দেশকে রক্ষার জন্য, দেশের মাটির সাথে আমাদের সবার ঐক্য, এই ব্যাপারে আমাদের পরবর্তী অবস্থান কি হওয়া উচিত, আর সত্যিকার অর্থে ব্যাপারটা এটা ব্যাখ্যা হওয়া উচিত যে ঘটছে কি এবং তাদের পদক্ষেপে আমরা কি নিয়েছি। শুনেছি যে এখানে একটা মেয়ে ধর্ষিতা হয়েছে, অবশ্যই ধর্ষণের যে বিচার আমাদের দেশে এবং এটার নিয়ম যেটা, যে ধর্ষণ হওয়ার পর পরীক্ষা করা, রিপোর্ট আসা, জি, তো সেগুলো কেউ ঠিকভাবে হয়নি বা বাধাগ্রস্ত হয়েছে, এই সবগুলোই তো আমাদের ঠিকগুলো করা দরকার। এবং আমি মনে করি যে সেখানে যারা আছে তাদের ব্যাপারে আমাদের যেমন দেশের শান্তি শৃঙ্খলা নিরাপত্তার ব্যাপারে আমরা সব জায়গার নিরাপত্তাই আমরা চাই। এখন সকল নাগরিকরা যে জায়গায় অবস্থান করছে তাদের নাগরিক অধিকার যাতে ব্যাহত না হয়, তারা ন্যায্য বিচার পাওয়ার অধিকার রাখে এবং সেটাকে তদন্ত করে তাদেরকে বিচারের আওতায় আনা। এখন শুনছি যে এখন তিনি যে এখন আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর প্রতিরোধে বা যে কোনো অবস্থাতে এখন শান্তি বিরাজ করছে, এটা বলছি। কিন্তু তিনি যদি এটাকে মনে করেন যে আমাদের প্রতিবেশী দেশে যিনি আশ্রয় নিয়েছেন তার কোনো ইন্ধনে এদেরকে আবার অস্থির করে দেশের মধ্যে একটা বিশৃঙ্খলা তৈরি করে আগামী জাতীয় সংসদ নির্বাচন যাতে সঠিক সময়ে বা সুন্দরভাবে হইতে না পারে, এটাকে নস্যাৎ করার জন্য বা এটাকে বাধাগ্রস্ত করার জন্য যদি কিছু হয়, তাহলে অবশ্যই সরকারকে সর্বদলীয় বৈঠকের মাধ্যমে সবার মতামতের ভিত্তিতে এখন করণীয় কি। কারণ এই সরকার, এটা তো নির্বাচিত কোনো সরকার না, এই সরকার একটা এই ছাত্রদের বা ছাত্র জনতার আন্দোলনের পরে এই সরকার গঠিত হয়েছে। সরকারের শক্তি হলো জনগণ এবং জনগণকে মেনটেন করেন রাজনৈতিক দলের ভিত্তিতে জনগণ। সুতরাং আমি মনে করি যে সর্বদলীয় বৈঠকের মাধ্যমে এই ব্যাপারে সামনে সিদ্ধান্ত নেওয়া দরকার।
জি, অনেক ধন্যবাদ জানাই আপনাদের তিনজনকে এই বিষয়ে আলোচনা মতামত দেওয়ার জন্য। একটা বিরতির সময় হয়েছে, আমরা একটা বিরতি নিব। বিরতি থেকে এসে দেশের অন্য রাজনৈতিক পরিস্থিতি নিয়ে কথা বলতে চাই। দর্শক, আপনারা দেখছেন RICL জনতন্ত্র গণতন্ত্র। একটা বিরতি নিচ্ছি, ফিরছি একটু পর, সাথেই থাকুন। বিরতির পর আবার স্বাগত। দেখছেন RICL জনতন্ত্র গণতন্ত্র। কথা বলছিলাম দেশের চলমান পরিস্থিতি নিয়ে। 2-3টি রাজনৈতিক দল পিআর ব্যবস্থা জনগণের উপর চাপিয়ে দিতে পারে না বলেছেন মেজর হাফিজ। বলেছেন পিআর সিস্টেম দেশের জন্য ক্ষতিকর, এই মন্তব্য করেছেন তিনি। এছাড়া ক্ষমতায় গেলে 3টি বিষয়ে গুরুত্ব দেবে জামায়াত, এর মধ্যে শিক্ষা ব্যবস্থা, নৈতিকতা, শিক্ষা ব্যবস্থা, দুর্নীতি মুক্ত দেশ গড়া, সোশ্যাল জাস্টিস, এমন কথা ইউ প্রতিনিধি দলকে জামায়াত বলেছে। আর রুহুল কবির রিজভী বিএনপি নেতা, তিনি বলেছেন জামায়াত ক্ষমতার জন্য ভারসাম্যহীন হয়ে পড়েছে। রাজনীতির এরকম বাহাস চলছে। কথা বলতে চাই অতিথির সঙ্গে। জনাব আশরাফ আলী আকন, আবার আপনার কাছেই আসতে চাই। পিআর পদ্ধতি দেশের জন্য ক্ষতিকর, কি বলবেন? এটা হচ্ছে বিএনপি নেতা হাফিজউদ্দিন আহমেদের বক্তব্য। এইটা অনেকটা কথার জন্য কথা তারা বলে, এটা রাজনৈতিক ভারসাম্যহীন কথা। কারণ 91টা দেশে কিন্তু পিআর আছে, উন্নত দেশ 34টা, তার মধ্যে 25টা দেশে পিআর আছে। তারপরে সোভিয়েত রাশিয়া থেকে 18টা রাষ্ট্র আলাদা হয়েছে, তার মধ্যে 15টা দেশে পিআর আছে। ইংল্যান্ডের মতো জায়গায়, সেই মনে করেন স্কটল্যান্ডে তারা পিআর দাবি করতেছে। তারপরে ইংল্যান্ডের মধ্যে একটা এলডিপি, একটা নতুন দল হয়েছে, তারা পিআর দাবি করতেছে। তারপর নর্থ আয়ারল্যান্ডে পিআর দাবি করতেছে। এখন এতগুলো দেশের মধ্যে পিআর আছে, আর উনি বলছে যে পিআর এটা কি, উনি কি বললেন, পিআর গণতন্ত্রের জন্য ক্ষতিকর। ক্ষতিকর। গণতন্ত্রটা কি? গণতন্ত্র স্বাধীনতার পরে এদেশে কোনো গণতন্ত্র বলতে যা বুঝায়, মানুষের সঠিক নির্বাচন, নির্বাচনী ফলাফল এবং একটা কার্যকরী সংসদ, এবং এই সংসদের মাধ্যমে জন আকাঙ্ক্ষা পূরণ। এটা কি কেউ কোনোদিন দেখেছে? স্বাধীনতার পরে কেউ দেখেছে গণতন্ত্র? এটা একটা গণতন্ত্র হিসাবে এটাকে একটা স্বৈরতন্ত্রের রূপ লাভ করেছে তারা। গণতন্ত্রকে তারা যারাই গণতন্ত্রের নামে ক্ষমতায় গেছে, এরা কিন্তু স্বৈরতন্ত্র, প্রত্যেক কিন্তু একনায়কতন্ত্র বা স্বৈরতন্ত্র কায়েম করেছে এরা। আপনি এদের মুখে গণতন্ত্রের কথা মানায়? আপনি উনি বলেছেন পিআরের দাবিতে আপনারা রাজপথে যেরকম গর্ব করছেন, এটা মোকাবেলায় প্রয়োজনে তারাও রাজপথে যাবে না। নামুক, এটা তো একটা বৈশ্বিক দাবি, এটা একটা বৈশ্বিক বিষয়। গণতন্ত্রের জন্য দেখা গেল যেসব দেশে পিআর আছে, সেই পিআরওয়ালা দেশগুলোর মধ্যে অনেক শান্তি শৃঙ্খলা, এবং তাই সেই দেশগুলো অনেক উন্নত, ভদ্র, সভ্য। আজকের মনে করেন তুরস্কের মতো দেশে পিআর আছে, সাউথ আফ্রিকায় পিআর আছে, ব্রাজিলে পিআর আছে, ইন্দোনেশিয়ায় পিআর আছে, সুইজারল্যান্ডে পিআর আছে, ডেনমার্ক, নরওয়ে। আমরা ডেনমার্ক, নরওয়ে এই সাথে তো সুইডেনের সাথে বৈঠক করছি, এই কয়েকদিন আগে বৈঠক করছি আমরা। তারা বলছে যে এইটা একটা বেস্ট পদ্ধতি। আপনাদের দেশে যে রাজনৈতিক হানাহানি, মারামারি, দুর্বৃত্তায়নের রাজনীতি, ক্ষমতায় যাওয়ার পরে এককভাবে সব কিছু মনে হয় যেন ক্ষমতায় যারা গেল 5 বছরে দেশটা তাদের হয়ে গেল। পিআর ছাড়া কি আপনারা যাবেন না নির্বাচনে? না, পিআর ছাড় দেবো, এটা তো গণ দাবি। তো এখন তো এটা সুরাহা কিছু হইল না, এটা আমরা শেষ পর্যন্ত আমরা দেখে ছাড়বো। আমরা দাবি জানাইছি যেটা গণ দাবিতে পরিণত হয়েছে। পিআর বাস্তবায়নের জন্যে আপনারা দুইটা করতে পারেন, প্রভিশনাল কনস্টিটিউশন অর্ডার দিয়ে এটা করতে পারেন। দ্বিতীয় নম্বরে এদিন এটা গণভোট দিতে পারেন। আমি প্রধান নির্বাচন কমিশনের সাথে কথা বলেছি, উনি পরিষ্কার বলছে পিআর হলে আমার খুব সহজ। উনি তো গণমাধ্যমে অন্য কথা বলেছেন। না, এটা বলছে উপরে চাপ আছে তার। ওনাকে তো আমরা ওনার নাম সিরিয়ালে আমরা দিয়েছি, আমার সাথে খুব ভালো সম্পর্ক ছিল। উনি প্রথম যখন ওনার সাথে আলোচনা, এইটা তো বেস্ট পদ্ধতি, খুবই সুন্দর পদ্ধতি। এইটা হইলে আমরা তো আর্মি, পুলিশ, বিডিআর, উনি বলেছেন পিআর এর জন্য নির্বাচন কমিশন। আবার এখন বলে যে এটা সংবিধানে নাই। জি, সংবিধানে নাই, কিন্তু এই যে বর্তমান যে সংবিধান আছে কি সংসদ নির্বাচন, কিন্তু সেখানে কি এই এফপিটিপির যে পদ্ধতিটা, যেটা আসন ভিত্তিক, এটা কথা উল্লেখ আছে। সংসদ নির্বাচনের পদ্ধতি সারা দুনিয়ার মধ্যে একটা আছে এফপিটিপি, একটা আছে পিআর। দেখা গেল এফপিটিপির চেয়ে পিআর পদ্ধতিটা সবচেয়ে কার্যকর একটা পদ্ধতি, শতভাগ মানুষের জনমতে প্রতিফলন ঘটে। আপনি বলছেন যে পিআর এর দাবি আপনারা আদায় করে ছাড়বেন? না, পিআর এর দাবি আদায় করো, এটা হলো গণ দাবিতে পরিণত হয়েছে। দাবি আদায় করো, এটা তো জনগণের স্বার্থে, জনস্বার্থে, দেশের স্বার্থে, একটা কার্যকর পার্লামেন্ট গঠনের স্বার্থে পিআর দরকার। এই জন্যই তো এই দাবি। আমরা যখন প্রথম ঐক্যমত্য কমিশনে তার সাথে কথা বলেছি, উনি এই বিষয়টা প্রথম নমনীয়। তারপর বলেন একটা লিখিত একটা চিঠি দেন আপনারা, যাতে আমরা এই এজেন্ডা আনতে পারি। লিখিত চিঠি দিলাম, অথচ আজ কাল পরশু কোনোদিন এইটা আনলেন না। ঐক্যমত্য কমিশনেরও ইচ্ছা ছিল না? না, ইচ্ছা ছিল না। উনি বলছেন যে উপরে একটা চাপ আছে। তাহলে আমি বললাম যে এই চাপের কারণে নথি শেয়ার করলে আপনারা কি ঠিক মতো, চাপটা কিসের পরে খুঁজে পেয়েছেন? হ্যাঁ, মানে এই চাপটা কিসের? না, চাপ তো বোঝেনি, সবাই বোঝেন না চাপ কোথা থেকে আসে, কোন দিকে তাকাই কথা বলে তারা।
এই, এই, জনাব মোশাররফ আহমেদ ঠাকুর, যার কারণে এটা হয়নি, আজকের এখনো আমরা হয়নি। এটা নিয়ে হানাহানি মারামারি নাই, আমরা জি, পরিষ্কার বলছি। জি, আপনি জি, জি, জনাব মোশাররফ আহমেদ ঠাকুর আপনার কাছে আসতে যদি চাই। পাবলিক না চায় জি। আমরা আর এটা করব না। যদি আপনারা জনগণ চাচ্ছেন চায়, গণপরিষদ বা গণভোট দেওয়ার জন্য পাবলিক চাইলে আপনারা আমরা এই দাবি আছে, যদি না চাই দাবি থেকে সরে যাবে। সরে যাব। জি, মোশাররফ আহমেদ ঠাকুর, এই চাপ কি আপনারা দিয়েছেন? ধন্যবাদ আপনাকে। আমি এই চাপের আগে, জি, চাপে আসার আগে আমার একটু ছোট্ট এডিশন আছে জি। আগের ইয়েটাতে। আজকে একটা পত্রিকায় দেখবেন যে 6 কলামের হেডলাইন হয়েছে। হেডলাইনটা হচ্ছে যে বাংলাদেশে ভারতের হস্তক্ষেপ কি অনিবার্য করতে চায় জামাত। দেখবেন সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, তিনি এটা আপনারা আমেরিকায়- ব্যাখ্যা দিয়েছেন আবার ওনারা যে না। ইনকিলাব ভুলভাবে বা একটা জাতীয় পত্রিকা ভুলভাবে এটা আমি news ওনার করেছে। ওনার ব্যাখ্যা দিয়েছেন। ওনার ও ভিডিওটাও শুনেছি জি, যে তিনি বলেছেন যে আমি দোয়া করছি, শব্দটি এই কোড আনকোড, আমি দোয়া করছি ভারত যেন আমাদেরকে ঢুকে পড়ে, তাহলে আমরা 50 লাখ যুবক, আমরা 25 লাখ গেরিলা, 25 লাখ ওপেন ওয়ারে আমরা প্রমাণ করতে পারবো 71 সালে আমাদের যে দুর্নাম চাপিয়ে দেওয়া হয়েছিল সেই দুর্নাম থেকে মুক্তির জন্য আমরা প্রমাণ করতে পারবো আমরা দেশের জন্য মুক্তিযুদ্ধ করেছি, আমরা নতুন আমরাই হব প্রকৃত মুক্তিযোদ্ধা। আমি আপনি বলতে চাই, যখন খাগড়াছড়িতে পাহাড়ের উপর থেকে আমার আর্মির উপর গুলি করছে, একটা ঝামেলা হচ্ছে, এবং ওই ইন্ধনের সাথে স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন ভারত যে যুক্ত। পার্শ্ববর্তী ভারত যুক্ত, জি। আর আপনি এই সময় ভারতের ইনসার্জেন্সিকে ইনভাইট করছেন, এটা রাজনৈতিক দলের বক্তব্য হতে পারে? আমার গুরুতর আপত্তি এই ভারতকে উস্কানি দিয়ে, ভারতকে কি উনি ভারতের কোনো পারপাস সার্ভ করতে চান, এমনি ভারত উস্কানি দিচ্ছে। এই ইউনূস সাহেব ক্ষমতায় আসার পর থেকেই ভারত বহু উস্কানিমূলক কাজ করছে, আবার উনি উস্কানি দিচ্ছেন পাশ থেকে। এটা আমার কাছে কোনো কারণ বোধগম্য নয়। দুই মৌলানা সাহেবকে বললাম। এটা এই পরের প্রসঙ্গটা আবার আসবে, আপনি এই প্রসঙ্গে কিছু আমি- বলতে চান? এই জনাব ডাক্তার আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরের এই বক্তব্য নিয়ে। এই ব্যাপারটা উনি তো দেশে আসবে, দেশে আসার পরে সাক্ষাতে না কোন প্রেক্ষাপটে কিভাবে উনি কথা বলছে, এভাবে কথা বলছে ভারতকে আমরা যুদ্ধ করবো, এটা বলছে উনি। কাজে এটা উনি আসলে পরে ওনার সাথে কথা হবে, ওনার থেকে আমরা শুনবো বিস্তারিত কখন কি আচ্ছা, ওনার সরাসরি জানতে চান পরের প্রসঙ্গে যে উনি বলছেন যে ঐক্যমত কমিশন বলছে উপরের চাপ আছে, ঐক্যমত কমিশন আমি বলছে, আপনাকে বলি, সেই উপরের চাপ কি আপনারা ভাই, দিচ্ছিলেন আমি কিনা? আপনাকে বলি, কতগুলো শব্দের নাম আছে প্রিভিলেজ কমিউনিকেশন। এই প্রিভিলেজ কমিউনিকেশনের মধ্যে ধরুন এই যে এই ফিস করে যখন এই বেঞ্চ আর বার কথা বলে, এইটা প্রিভিলেজ কমিউনিকেশন। মানে এই উকিল সাহেব আর বিচারকের মধ্যে যদি কোনো কথা হয়, ইট ইস প্রিভিলেজ কমিউনিকেশন। আসামি এবং উকিলের মধ্যে যদি কোনো কথা হয়, এটা প্রিভিলেজ কমিউনিকেশন। মানে আপনি তাকে ইন্টারগেট করতে পারেন না আপনি কি কথা বলছেন, এবং এটা প্রকাশও করতে পারেন না, এবং প্রকাশ করলে এটা সাক্ষী হিসাবে গণ্য হবে না। আপনার মনে আছে কি 2007 সালে একটা ঘটনা হচ্ছে, একজন স্ত্রীকে নিয়ে বলছিল আর্মি তোমার স্বামীর বিরুদ্ধে সাক্ষী দাও। কোর্ট বলছে ইট ইজ এ প্রিভিলেজ, ইট ইজ এ কমিউনিকেশন, এটা একটা কমিউনিকেশন, যে স্বামী স্ত্রীর কমিউনিকেশনকে সাক্ষী হিসাবে ধরা যাবে না। তো আমি আপনাকে বলি, আমার ভাইয়ের সাথে এই আনঅফিসিয়ালি কারোর সাথে বন্ধুত্বের খাতিরে যদি কোনো কথা হয়ে থাকে, উনি এটা বাইরে এই পাবলিকলি বলতেও পারেন না, এবং এটা প্রকাশ করা একটা গ্রহণযোগ্য পদ্ধতি না। ওয়ান। নাম্বার টু হচ্ছে এই চাপের বিষয়টা আমি চাপহীন করলাম আর কি, এই চাপ সরালাম। আরেকটা হচ্ছে পিআর। আমি আপনাকে বলছি, আপনি কয়েক বছরের মধ্যে দেখবেন একটি রাষ্ট্র দুই খণ্ড হয়ে যাবে, উত্তর এবং দক্ষিণে, উত্তর বেলজিয়াম, দক্ষিণ বেলজিয়াম, জাস্ট পিআরের কারণে। আপনি দেখবেন যে ইসরায়েলের মতো রাষ্ট্র এটা ভেঙে যেতে পারে, এবং সে আজকে যে গণহত্যা চালাচ্ছে তার মধ্যে যে ছোট ছোট দল ঢুকে পড়েছে, তাদের চাপের কারণে নেতানিয়াহু তার প্রধানমন্ত্রিত্ব টিকিয়ে রাখার জন্য তিনি বাধ্য হচ্ছেন যে গণহত্যা চালাতে। আপনি আজকে নেপালে মাত্র কয়েক বছরে, 8 বছরে কয়বার, 8-9 বার সরকার পরিবর্তন হলো, শ্রীলঙ্কায় হলো। আপনি আজকে
আমরা যদি বাংলাদেশ একটি নাজুক অবস্থায় মানে আছে, সরকারের ভারসাম্য থাকে না, তাই তো না, বলছেন? আমি তা বলছি না, আমি বলছি বাংলাদেশ একটি নাজুক পরিস্থিতি দিয়ে যাচ্ছে। আমরা গণঅভ্যুত্থান্তর পরিস্থিতি ক্ষমতা গ্রহণের পর এটা একটা নর্মাল সময় না, এটি নাজুক সময়, নাজুক সময়। আমি কোনো একটা অপারেশনের থেকে যখন উইটা হাঁটতে শুরু করি, এটি একটি নাজুক সময়, আমাকে যদি কেউ অল্প একটু ধাক্কা দেয় আমি পড়ে যাব। তো এই জন্য আমি একটু বলছি এই এক্সপেরিমেন্টগুলি এইটা ভালো সময় করতে হয়। আমি কত মাইল স্পিডে দৌড়াতে তাহলে পারি না আপনি পারি। বলছেন PR এর জন্য আমি সময় বলছি, এখন না। পিআরটা যদি খুব ভালো জিনিস হয়ে থাকে, ইট ইজ নট দ্য টাইম টু মেক এক্সপেরিমেন্ট। জি। টু এক্সপেরিমেন্টের জন্য এটা কোনো একটা ভালো সময় না। এই জন্য আমি বলছি যে পিআরকে আমি ভালো বলবো না, মন্দও বলবো না, বাট ইটস নট দ্য টাইম। জি। তো এই জন্য এটা এক্সপেরিমেন্ট করার সময় না বলে আমি মনে করি সবাই একটা জাতীয় ঐক্যমতের দিকে যাবেন, গিয়ে আলোচনা করেন না আলোচনা, ভাই। জি। আমরা তো শেখ হাসিনার মতো কেউই, আমরা শেখ হাসিনাকে আমরা তাড়িয়েছি সবাই, আমরা অভ্যুত্থানের শক্তি সবাই, আমরা নিজেরা আমাদের ভাইরা আমাদের সামনে গুলি খেয়েছে, রক্ত দিয়েছে, জি। রক্তে লেখা একটা সরকার প্রতিষ্ঠিত হচ্ছে। এই সরকারটাকে তাকে ল্যান্ডিং করতে দেন, জি। তাকে একটা সুস্থ স্বাভাবিকভাবে ল্যান্ডিং করতে দেন। এরপরে পিআর আরো অন্যান্য পদ্ধতি পৃথিবীতে মানে কি কি সময় আছে, দিতে বলছেন এগুলো তো আপনি। আলোচনা ধন্যবাদ করতে আপনাকে। পারি আমরা। জি, ধন্যবাদ আপনাকে। জনাব মাওলানা আহমদ আলী কাসেম, এই প্রসঙ্গে মন্তব্য আছে আপনার? না, ওনারা খুব খারাপ বলেন নাই। এখন ভাই তো পিআরের পক্ষে বলছে। আমিও পিআরকে ভালো মনে করি এই হিসেবে। মনে করেন যদি 60টা ভোট থাকে আর 5জন যদি প্রার্থী থাকে, তাহলে হইলো কি 4 জনে 10 পাইলো, আরেকজনে 20 পাইলো। দেখা গেল 40 জনের 40 যে পাইলো, এটা কিন্তু মানে দাম নাই, দাম হইলো 20-20-এর দাম হইলো। তো 20টা পাওয়ার 20 ভোটে যে পাইলো সে সরকার গঠন করবে। এটা হলো আমাদের বর্তমান আমরা যেই পদ্ধতিতে আছি। এতে হয় কি যে বেশিরভাগ ভোট যেদিকে তারা কিন্তু সরকার গঠন করতে পারলো না। তো পিআরের একটাই আছে যে কম ভোট পাওয়া যারা, তারাও কিন্তু সরকারের একটা অংশীদার হইল। তো ঐক্যমতের সরকার তো এটাকে মনে করা যায় যে এটা এই সরকারের মধ্যে সবাই থাকে, হ্যাঁ, এই সরকারের মধ্যে সবাই আছে। সুতরাং এটাকে মন্তব্য উনি কেন এটাকে ভালো সময় মনে করতেছেন না, যে এই মুহূর্তে তো এইটাই তো মনে করি এখন একটা ভালো সময়। কারণ 24-এর গণ অভ্যুত্থানের পরে, ফ্যাসিস্ট সরকারের পতনের পরে এখন নতুন করে মানুষ ভাবতেছে যাতে নতুন কোনো সরকার আসলে কোনোভাবেই যাতে সে ফ্যাসিস্টের মতো আচরণ না করতে পারে। আমাদের দেশে যদি মনে করেন বেশি আসন পেয়ে এককভাবে যদি কেউ সরকার গঠন করে, তাহলে কিছুদিন পরে তারা ফ্যাসিস্ট হয়ে যায় এবং তারা মনে করে না কোনো আইন কানুন বিধিবিধান কোনো কিছু তৈরি করতে কারো কোনো প্রয়োজন হয় না। এই যে কারো কোনো প্রয়োজন না হওয়া, এটা একটা স্বেচ্ছাচারিতার দিকে চলে যায়। সুতরাং এইটা, হ্যাঁ, তবে এইটা আমার দলের পক্ষ থেকে, আমি যেটা খেলাফত মজলিসের পক্ষ থেকে আমি বলতে পারি যে আমরা আপাতত এটাকে একেবারে জরুরি মনে করি না। আমরা এটাকে ভালো জানি যে একেবারে না হইলেই আমরা নির্বাচন বয়কট করার পক্ষে এটাও না। আর আমাদের আশা করি এখন এটা বলতে না যে আমাদের আন্দোলন এটা গণদাবি চলছে। সুতরাং গণজাতি যদি প্রতিষ্ঠিত হয়ে যায় এবং সবাই যদি এটার মধ্যে ঐক্যমত হয়ে যায়, তো হয়ে যাবে। তো নির্বাচনে সবার ক্ষমতা অংশীদারিত্ব থাকবে না। উনি যেটা বলেছেন যে ওনারা চান গণভোটে পিআর দেওয়ার জন্য, পাবলিক যদি পিআর চায় তাহলে পিআর যেন নির্বাচনে, এটা হচ্ছে জনাব আশরাফ আলী এখন বলেছেন। ঠিক আছে, আর যদি পাবলিক না চায় তাহলে ওনারা দাবি থেকে সরে আসবেন, এটিও বলেছেন। সরে আসবেন কিনা এটা তো ওনারা বলবেন হয়তো, গণভোটে প্রমাণ হবে। গণভোট দিলে আমরা জনগণের বিপক্ষে যাব না। অনেক ধন্যবাদ জানাই আপনাদের তিনজনকে। একটা বিরতির সময় হয়েছে, আবারও কথা বলবো আমরা। দর্শক, কথা বলছিলাম চলমান রাজনৈতিক পরিস্থিতি আর রাজনৈতিক বাহাজ সব বিষয়ে। একটা বিরতি নিচ্ছি, ফিরছি একটু পর, সাথে থাকুন। বিরতির পর আবারও স্বাগত। দেখছেন RICLC জনতন্ত্র গণতন্ত্র। কথা বলছিলাম চলমান রাজনৈতিক যে অস্থির পরিস্থিতি সেটি নিয়ে। আসতে চাই জনাব আশরাফ আলী আকন, শুরুতে আবারও আপনার কাছে। গৃহযুদ্ধের উস্কানি দিচ্ছেন কি শেখ হাসিনা? প্রতিদিনই আওয়ামী লীগের মিছিল বড় হচ্ছে, দেশের বিভিন্ন জায়গায় মিছিল হচ্ছে। বিএনপির পক্ষ থেকে এরই মধ্যে নেতাকর্মীদের নির্দেশনা দেওয়া হয়েছে যেন তারা এগুলোর মোকাবেলায় না যায়, সরকারের দায়িত্ব মোকাবেলার। কি হচ্ছে আসলে, সরকার পারছে কিছু? আমরা তো শেখ হাসিনাকে, যারা বিপ্লবে সত্যিকার অংশগ্রহণ করেছে তারা সবাই কিন্তু চিনি শেখ হাসিনা কি,
কিভাবে সে জি। এই যে আশ্রয় নিল এবং ভারত কেমনে তার আশ্রয় দিল। এই ভারত তো শুধু শেখ হাসিনাকে দিয়া আপনার গৃহযুদ্ধের মানে উস্কানি দিচ্ছে না, সে তো ওই যে মনে করেন পার্বত্যদের নিয়েও তো উস্কানি দিচ্ছে, যেটা এর আগে আসছে। তার কাজটাই হইলো, ভারতের কাজটাই হইলো এই দেশটাকে একটা সবসময় অস্থিতিশীল করে রাখা। এটা হলো ভারতের কাজ। এইটা করতে পারলে সে তার স্বার্থ মানে অভাবিতপূর্ণ ভাবে তার স্বার্থটাকে হাসিল করতে পারে। সামনে নির্বাচন, আওয়ামী লীগের মিছিলগুলো বড় হচ্ছে, আপনারা রাজনৈতিক দল হিসেবে কিছু ভাবছেন? না, এটা বড় হচ্ছে কি বড় হয় না, কারা করতেছে, এর সাথে কারা আছে, এটা আরও তদন্ত দরকার। এটা যে আওয়ামী লীগ করে না, আওয়ামী লীগের সাথে থেকে আরও কেউ করে, হ্যাঁ, এটা তো করতেই পারে। আওয়ামী লীগের ব্যানারে অনেক কিছু করতে পারে, দেশটাকে আরও একটু অস্থিতিশীল করার জন্য করতে পারে। কাজে এই জন্যে আমরা মনে একটু করি পরিষ্কার করবেন আওয়ামী লীগের ব্যানারে? না, আওয়ামী লীগের ব্যানারে কারা আছে, আওয়ামী লীগ ব্যানারে তো নানান রং সঙ্গের লোক আছে না, এরা তো করতে পারে, এরা তো করতে পারে। এটা সব কিছু এত এত পরিষ্কার করা দরকার, সব কিছু পরিষ্কার করে মানুষে। আপনি এটা বোঝা যাইবে যে কারা কী করতেছে। আওয়ামী লীগকে কারা শেল্টার দিতে চায়, আওয়ামী লীগকে কারা নিষিদ্ধ করতে চায় না, চুপ্পুর পদত্যাগ কারা চায় না, ঠিক না? এই যে ঘটনাগুলো জাতীয় পার্টির নিষিদ্ধ করতে চায় না, এটা সংবিধানের দোহাই দিল। যারা মানবতাবাদীকে এত হত্যা করলো, এই হত্যাকাণ্ডটা যে হাসিনা যে একটা মানবতা বিরোধী অপরাধ করলো, হাজার হাজার লোকদেরকে হত্যা করলো, হাজার হাজার লোকদেরকে পঙ্গু বানাইলো, এত লক্ষ লক্ষ কোটি টাকা পাচার করলো, তার দল নিষিদ্ধ হবে না। এরা এই দেশে রাজনীতি করবে, এইটা আমার সংবিধান বিরোধী। এই সংবিধান ধুয়ে দিয়ে আমি পানি খাবো? যে সংবিধানে দুর্নীতিবাদ বন্ধ করতে পারে না, সন্ত্রাস বন্ধ করতে পারে না, খুন বন্ধ করতে পারে না, পার্লামেন্টে একটা কার্যকর পার্লামেন্টে পরিণত করতে পারে না, এই সংবিধানের দোহাই দিয়ে যারা দেয়, তারা আসলেই দেশ সত্যিকারের দেশপ্রেমিক কিনা এটা নূতনভাবে ভাবতে হবে। এই সংবিধানের দোহাই মানে সংবিধান এতকাল কোথায় ছিল? সরকার কি করছে? সংবিধান কিছু আছে? সংবিধানের যে দল যখন ক্ষমতায় যায় তারা এটাকে কাটা সিডা করে এটা দলীয় একটা সংবিধানে পরিণত করে। এটা তো জাতীয় সংবিধান না, রাষ্ট্রের সংবিধান না, এটা একটা কাটা সিডার দলিল। এটা তো বেগম খালেদা জিয়াও বলছে, ওটা কোনো সংবিধানের মধ্যে পড়ে না। আজকের এই কারণে যারা সংবিধানের দোহাই দেয়, অমুকের এটা করে, এত বড় খুনি, এত বড় সন্ত্রাসী, এত বড় টাকা পাচারকারী, তারা আপনি নিষিদ্ধ চান না? আপনি চান কি তাদের ভোট চান? এই মিছিলে তাদের সহযোগিতা আছে আপনি মনে করেন? না, এইটা আমি বলবো না তাদের সহযোগিতা আছে কিনা, কিন্তু আওয়ামী লীগের পুনর্বাসনের যে নূতনটা ঘ্রাণ পাচ্ছি, এটা তো ভারতের এজেন্ডা। আওয়ামী লীগের পুনর্বাসন করা এটা ভারত চায়। ভারত এখন আওয়ামী লীগ ছিল না, কাকে দিয়ে চায়? কাজে এই জন্য আমি মনে করি যে এই মানে একটা দুরভিসন্ধি চলছে যে আওয়ামী লীগকে আবার এই যে ফিরিয়ে আনা, আওয়ামী লীগ একটা গণ্ডগোল বাজানো, দেশে একটা অস্থিরতা সৃষ্টি করা এবং ভারতের স্বার্থ হাসিল করা। কাজে এই দিকটা আমার মনে হয় দেশপ্রেমিক, ইমানদার, দেশপ্রেমিক জনতার ঐক্যবদ্ধভাবে এই ষড়যন্ত্রের মোকাবেলা করা উচিত বলে আমি মনে করি। এবং এটা একসময় বলে দেবে এই ষড়যন্ত্রের সাথে কারা জড়িত। আওয়ামী লীগ নিষিদ্ধ চায় না কেন, চুপ্পুর পদত্যাগ চায় না কেন, কোন সংবিধানের দোহাই দেয়? এইটা কি সংবিধান? আপনি এটা দেবেন না কেন চুপ্পুর পদত্যাগ করলে? আমরা খুব দুঃখিত যে এইটা এখন পর্যন্ত এটা হইল না। এটা হলো বিশ্বাসঘাতকতা করা জুলাই বিপ্লবীদের সাথে আমি মনে করি। ধন্যবাদ আপনাকে। যে সমস্ত কিছুই আবেগ দিয়ে হয় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুইজন মৌলানা যেহেতু আছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের পরে হযরত ওমর বিষয়টা কোনোভাবেই মানতে চাচ্ছিলেন না। তো হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তিনি এটা ওনাকে পরিস্থিতিটা বুঝান যে এটা মানতে হবে। 1 নাম্বার 2, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের পরপর অনেকগুলি ভণ্ড নবীর আবির্ভাব হয় এবং ওই খেলাফতের শাসনের সময় এই ভণ্ড নবীদের বিষয়টা তারা অত্যন্ত কৌশলের সাথে হেকমতের সাথে তারা এটা ম্যানেজ করেন। ব্যবস্থাপনাটা কোনো ভণ্ড নবীর লাশ তুলে পুরানো হয় নাই এবং ভণ্ড নবীকে জীবন্ত দগ্ধ পুরানো হয় নাই। এটা হচ্ছে ইসলাম। তো এখন ইসলাম ধৈর্য, সহনশীলতা বলা হয় যে আল্লাহ সহনশীলদের সাথে আছেন, ধৈর্যশীলদের সাথে আছেন। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। আপনি দেখবেন। তো এখন আসুন আমাদের এইটার সাথে আমরা কানেক্ট করবো কীভাবে। একটা গণঅভ্যুত্থানোত্তর বা বিপ্লবের পর ওই দেশের একটা নাজুক পরিস্থিতি থাকে। নাজুক পরিস্থিতিটা কি? মানুষের মধ্যে ধৈর্য কম থাকে,
মানুষ দেখেছে নিকট অতীতে মৃত্যু, রক্ত, এইগুলো দেখেছে, ধ্বংস। অর্থনীতিরা নিম্নমুখী থাকে। আপনি জানবেন যে নিশ্চয়ই যে গত 10 মাসে, 1 বছর না, 13 মাস, 10 মাসের সময় যে বিবিএসের পরিসংখ্যানে বলছে যে 28 লক্ষ লোক দারিদ্র্য সীমার নিচে আসছে, 17 লক্ষ চাকরি হারিয়েছে, এর মধ্যে 18 লক্ষ নারী দারিদ্র্য সীমার নিচে আসছে। তাই দেশের এই যে নাজুক পরিস্থিতিটাতে এই সময়ে আপনি যদি চুপ্পুকে বিদায় করতেন, এবং চুপ্পু, আমি তো মনে করি চুপ্পু আমার আব্বার কাম করছে, যে চুপ্পু যদি হাসিনার সাথে ওই দিন বলতো হাসিনাকে আমারও সাথে নিয়ে যান, তাহলে কলকাতায় সে একটা রীতিমতো পার্লামেন্ট বসাইয়া, পার্লামেন্টে গভর্নমেন্ট ইন এক্সাইল, একটা প্রবাসী সরকার চালাইতে পারতো, পার্লামেন্ট চালাইতে পারতো। আমি আপনি বলছি তো চুপ্পু এখানে যে থেকেছে, সাহস করে যে থেকেছে, এই জন্য আমি চুপ্পুকে 100 বার আমি ওরে পায়ে হাত দিয়ে সালাম করবো, যে তুই যে থাকিয়া আমাদের যে এত বড় উপকার করছিস, হাসিনাকে যে ক্যালকাটা একটা পার্লামেন্ট বসার সুযোগ দিস নাই, কারণ প্রেসিডেন্ট থাকলেই তো ওকে পার্লামেন্টে কল করতে পারতো। আসুন, তো এই জন্য চুপ্পুকে বিদায় না করাটা সঠিক হয়েছে। আর নাম্বার 2 হচ্ছে যে আমি আপনাকে বলতেছি যে এই সব কিছুই আপনাকে, যে আপনি সংবিধান ছাড়া পৃথিবীর অন্তত 4টা দেশে গণঅভ্যুত্থানোত্তর পরিস্থিতিতে 4টা দেশে গৃহযুদ্ধ চলছে। আমরা অনেক সৌভাগ্যবান, আমাদের দেশে কোনো গৃহযুদ্ধ হয় নাই। আমি আপনাকে বলছি, এই জন্য খুব আবেগকে সংবরণ করে যারা নেতা আছেন, এদের দায়িত্ব হচ্ছে আবেগকে সংবরণ করে ধৈর্যের সাথে, সহিষ্ণুতার সাথে, বিচক্ষণতার সাথে পরিস্থিতি মোকাবেলা করবেন, যাতে দেশ গৃহযুদ্ধের দিকে না যায়, এবং ভারত যাতে বা অন্যান্য রাষ্ট্র যাতে বাংলাদেশে গৃহযুদ্ধের উস্কানি দিতে না পারে। জি, ধন্যবাদ আপনাকে। আধা সেকেন্ড আমরা 1 মিনিটই পাবো। এই সুপ্পু কিন্তু একটা বিচারিক কু করেছিল হাইকোর্টে, দেখছেন না? সুপ্রিম কোর্টে একটা বিচারিক নিয়োগ দিয়া সেটা ছাত্র আন্দোলন করে এগুলোর পর্দা করছে না, ওখান থেকে একটা রায় আনার কথা ছিল। হাসিনা বলতো এইটা একটা করতেছিল এই সুপ্পু না, এইটার এই কথার আপনি যেটা বলছেন এটা আপনার মনে মনে কার কাছে শুনতে আহমদ আলী কাসেম, আপনার কাছে যেটা আসতে চাই যে আওয়ামী লীগের মিছিলগুলো বড় হচ্ছে, সেই জায়গায় সরকারের পদক্ষেপ আপনি পর্যাপ্ত দেখছেন কিনা? 1 মিনিটে যদি একটু শেষ করেন। আমি সংক্ষেপেই বলবো, আমরা এই বিপ্লবের পরে আমাদের দায়িত্ব আছে যে এই বিপ্লবকে সংরক্ষণ করার দায়িত্বটা আমাদের। সেই জন্য এই যে আপনি একটা বললেন যে বিএনপি, আওয়ামী লীগ মিছিল করছে, বিএনপি বলতেছে যে তাদের মোকাবেলা তোরা করিস না, সরকার যাতে করে। কেন? আমরা তো দেশ রক্ষা করছি, কোনো সরকার তো দেশ রক্ষা করেনি, এই সরকারকেও আমরাই রক্ষা করতেছি। সুতরাং এখন পর্যন্ত আমাদের দায়িত্ব আছে যে আমরা এই বিপ্লব ঘটাইছি, এবং এই বিপ্লবের পরে এই দেশকে রক্ষা করব, এবং দেশে আমাদের সকলের অংশগ্রহণের মাধ্যমে একটা অবাধ নিরপেক্ষ নির্বাচনের পর সরকার গঠন করব। এতটুক পর্যন্ত আমাদের দায়িত্ব আছে। এই মুহূর্তে যদি আওয়ামী লীগ দেশে বিভিন্নভাবে বিশৃঙ্খলা করে মিছিল করে, এগুলো প্রতিহত করার দায়িত্ব যারা আমরা দেশকে ফেসিবাদ মুক্ত করছি, এটা আমাদের দায়িত্ব আমরা মনে করি। অনেক ধন্যবাদ জানাই আপনাদের 3 জনকে আলোচনায় অংশগ্রহণ করার জন্য। দর্শক, কথা বলছিলাম পাহাড় ও সমতলের যে অস্থির রাজনীতি, অস্থির পরিস্থিতি, সেই প্রসঙ্গে 3 জন অতিথি গুরুত্বপূর্ণ মতামত দিয়েছেন। দেশে একটি স্থিতিশীল অবস্থা বিরাজ করুক, সুষ্ঠু সুন্দর পরিবেশে একটি অবাধ নির্বাচন, একটি ভালো নির্বাচন অনুষ্ঠিত হোক, এবং সঠিক পথে আমাদের এই স্বাধীন বাংলাদেশ সুন্দরভাবে পরিচালিত হোক, সেই প্রত্যাশা রেখে আজকের আয়োজন এখানে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।